হ্যাঁ, এমনই তো হবে। তুমি একজনকে সবসময় ব্যতিব্যস্ত রাখবা আর সব সময়ের জন্য তুমি শান্তিতে বসবাস করবা, এই কাহিনী তো হবে। তাই তো কল্পনা করেছিলেন মধ্যপ্রাচ্যে, তাই না? মধ্যপ্রাচ্যে এই ধরনের কল্পনাপ্রসূত একটি ব্যাপার থেকে প্রভুরা সবসময়কে তোমাকে ছাতা মাথায় দিয়ে রাখবে, আর তোমার ইচ্ছা মতো তুমি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে গিয়ে হামলা চালাবা, একজনের কনসুলেট ভবন উড়াইয়ে দেবা, তোমারে কেউ কিছু কবে না। আর যে সকল প্রভুরা তোমাকে পেছন থেকে মূলত ধাক্কা দেবে বা পেছন থেকে সাপোর্ট করবে, সেই সকল প্রভুদের আশকারা পাইয়ে এমন ধরনের একটি মনোভাব নিয়ে চলাফেরা করবা যেন বিশ্বের বুকে তুমি হ্যাডাম আর কেউ নাই। এই ব্যাপারগুলোতে এখন থেকে আর ঘটবে না। এখন থেকে এই ধরনের প্রক্রিয়াগুলো সম্ভবত বাদ দিতে হবে। আর তা না হলে প্রতিনিয়ত চারিদিক থেকে যে গোতা খাচ্ছ, এই গোতা চলতে থাকবে। বন্ধুরা, গোতার মাঝে প্রভুদের উপরে আবার প্রচণ্ড রকমের হামলা হয়েছে ইরাক থেকে। সিরিয়ায় অবস্থিত যে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে রকেট হামলা হয়েছে। তবে আমেরিকার তরফ থেকে বলা হয়েছে সেই রকেট হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এইগুলো এখন আর প্রকাশ করা হয় না। প্রতিনিয়ত হামলা হয় কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না, এমনই বলা হয়। এগুলো প্রকাশযোগ্য না। মধ্যপ্রাচ্য জুড়ে এই দখলদার দেশটিকে সমর্থনকারী দেশটি মূলত এখন চরম আকারের একটি গ্যাড়াকলে রয়েছে, মূলত এই দখলদার দেশটিকে বিনা শর্তে সমর্থন করার কারণে। আবারও প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ করেছে তাদের এগেনস্টে। অর্থ বরাদ্দ করেছে যেদিন, আবার তার মূলত ওই দিনই আপনার দখলদার দেশটির একটি ব্যাটালিয়নকে লক্ষ্য করে সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। আমেরিকার এই সামরিক নিষেধাজ্ঞাকে মেনে নিতে পারেনি। যখন দুইজনের মধ্যে চরম মাত্রায় প্রেম থাকে, প্রেমের মধ্যে যদি আবার বিরহ দেখা দেয়, সেটি একটি ওয়ার্ড লাগে, তেমনই মনে হচ্ছে। বন্ধুরা, আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে যে ইসরায়েলের টুটি টেনে ধরার জন্য যেন তারা সামরিক অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক নিয়ম মেনে, এবং সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য ইসরায়েলের যে ব্যাটালিয়নটি মূলত গাজার অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বন্ধুরা, দখলদার দেশটি ভাবতে পারেনি আমেরিকার মতো বন্ধু তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। মূলত নিষেধাজ্ঞার ব্যাক টু ব্যাক তাদের জন্য আবার প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দিয়েছে। প্রায় $2,500 এই ধরনের সামরিক সহায়তা তারা প্রতিনিয়ত দিয়ে থাকে। ইসরায়েলের জন্য তাদের সামরিক সহায়তার ভাণ্ডার যেন অপূরণীয়। এখানে যতই তারা পাবে ততই তারা দেবে। ইসরায়েলের জন্য তাদের সামরিক সহায়তার ভাণ্ডার কখনো কমতি হয় না। কিন্তু তারপরও মধ্যপ্রাচ্যের এই দেশটি স্থিতিশীলতায় কখনো আসতে পারেনি, এবং ভবিষ্যতে তারা কখনো স্থিতিশীল হতে পারবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কেউ কোনো ভবিষ্যৎবাণী করতে পারে না। বন্ধুরা, যাই হোক, ঘাপানে ঘাপানে এখন যে জিনিসটি ঘটছে, তারা নিজেকে অতিমাত্রায় শক্তিশালী ভাবছিল, কিন্তু শক্তিশালী সেই ব্যাপারটি এখন আর তাদের মধ্যে নাই। বন্ধুরা, ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আইডিএফের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান পদত্যাগ করেছে। অনেকগুলো কারণ রয়েছে, সম্ভবত এগুলো আমরা কখনো জানতে পারবো না। তবে তার মধ্যে একটিকে স্পষ্টভাবে বলা যায়, 7ই অক্টোবরে হামাস তাদের যে একেবারে বড় ধরনের আপ্যায়ন করেছিল, সেই আপ্যায়নে মূলত বদহজম হয়ে এখন তিনি বিদায় নিচ্ছেন। নিজের প্রতি আস্থা থাকা ভালো, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এমন আস্থা এবং কনফিডেন্স ভালো নয় যেটি আসলে সব কিছুকে ছাপিয়ে যায়। বর্তমানে এই দেশটির সেনাবাহিনী এবং তাদের প্রধানমন্ত্রী বা যে সকল সামরিক কর্মকর্তারা রয়েছেন, তারা নিজেদের প্রতি এমন ধরনের কনফিডেন্স পোষণ করে যে পৃথিবীতে তারাই অনু, আর কেউ নাই। কিন্তু এই অনুরে পুরোপুরি একেবারে মনুরা মাইরে দিছে। মূলত তাদের কোনো অস্ত্রশস্ত্র নাই, ঘরের বারান্দায় বানানো অস্ত্রশস্ত্র দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে, এবং তাদের হাতে তৈরি যে সকল অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলোর মাধ্যমে মূলত তাদের ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়াজানের 12টা বাজিয়ে পুরোপুরি দখল করে নিয়েছিল কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণরূপে। আর এর সাথে যদি তাদের সে 10 থেকে 15 গুণ শক্তিশালী হিজবুল্লাহ পাশ থেকে তাদের উপরে ঘাভান শুরু করত, তাহলে কয়দিনে দিন যায় আর মাস যায় এরা খুব ভালোভাবে বুঝত। এখন বোঝার সময় আরও বাকি। মূলত মধ্যপ্রাচ্যের প্রকৃত শিক্ষাটি তাদের উপরে হয়ে গেছে, এই কারণে এখন হয়তো তারা ঠান্ডা হতে পারে। একটা ব্যাপার, এতদিন পর্যন্ত সাবোটাজমূলক হামলা এবং সিরিয়া এবং লিবিয়ার অভ্যন্তরে বা ইরাকের অভ্যন্তরে, এমনকি ইরানের অভ্যন্তরে মাঝে মাঝে তারা হামলা চালিয়েছে। বন্ধুরা, এই ধরনের হামলার মাধ্যমে তারা যে বিষয়গুলো করতে চেয়েছে, ইরানের পরমাণু প্রযুক্তিগত সক্ষমতাকে বাধা প্রদান করা এবং ইরানের মনোবল ভেঙে দেয়া। মধ্যপ্রাচ্যের বুকে ইরান একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং এই ফ্যাক্টরটি কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য তারা সবসময় বুঝে থাকে। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র এবং তাদের পারমাণবিক অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য হেন কোনো কাজ না এই পর্যন্ত করে নাই। কিন্তু এখনও পর্যন্ত তাদের অর্জন শূন্য, কারণ এরই মধ্য দিয়ে
নিজেদের ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠে ইরান প্রায় 60%-এর অধিক ইনরিচড ইউরেনিয়াম আপনার শোধন করতে সক্ষম হয়েছে। আর এই উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং উচ্চ ঘনত্ব সম্পন্ন ইউরেনিয়ামগুলো মূলত পারমাণবিক বোমা বানানোর জন্যই তৈরি করা হয়েছে বা ইনরিচড করা হচ্ছে, এটি বোঝার জন্য আপনার সামরিক পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। একটি দেশ কখন 70 কিলোগ্রাম অথবা তার চেয়েও বেশি পরিমাণের 63% পর্যন্ত ইউরেনিয়াম ইনরিচড করে? মেডিকেলে ব্যবহারের জন্য এত পরিমাণ ইউরেনিয়ামের কোনো প্রয়োজনই নাই। আর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য প্রয়োজন হয় মাত্র 3.57% ইনরিচড ইউরেনিয়াম। আর তার পরিবর্তে এখন তারা 63% পর্যন্ত ইউরেনিয়াম 100 কেজির উপরে প্রায় 150 কেজির কাছাকাছি শোধন করে ফেলেছে। মাত্র এই শোধন যদি 90%-এ নিয়ে যাওয়া যায় তাহলে এটি দিয়ে একেবারে সুন্দরভাবে কয়েকটি পারমাণবিক বোমা বানানো যায়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য মতে ইরান যদি এখন ইচ্ছা করে এই পারমাণবিক ইনরিচড যে ইউরেনিয়াম সেগুলোকে শোধনের মাধ্যমে 90%-এ রূপান্তর করার পরও 4 থেকে 5টি পারমাণবিক বোমা অনায়াসে তারা বানাতে পারবে। শুধু তাদের মাধ্যমে বা তাদের কাছে এই প্রযুক্তিগত সক্ষমতার ডিভাইসগুলো যদি থাকে এবং এগুলোকে তারা যদি ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাথায় বসাতে পারে তাহলে ওদের 12টা বাজে যাবে একেবারে দিনে দিনে। আর সেই ধরনের গবেষণাই চলছে, কারণ ইরান এখন প্রতিনিয়ত আপনার স্যাটেলাইট নিক্ষেপ করছে আকাশে। আর স্যাটেলাইট নিক্ষেপ করার জন্য তারা যে রকেটগুলো ব্যবহার করছে এগুলো মূলত তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের এক প্রকার পরীক্ষা। আমি পূর্বে আপনাদের কয়েকবার বলেছি যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে সাধারণত কনভেনশনাল সামরিক সমরাস্ত্র ছোড়ে না। আপনার 3 থেকে 4000, 5000 বা 6000 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে আঘাত আনার জন্য আপনার কয়েকশো কেজি হাই এক্সপ্লোসিভ যে সকল TNT বা বিস্ফোরক রয়েছে সেগুলো যদি আমরা দেই বা সেগুলো দিয়ে যদি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানানো হয় সেটি খুব একটা কাজে দেবে বলে মনে হয় না। কারণ মোটামুটি 2000, 2500, 3000 কিলোমিটার দূরবর্তী অথবা মধ্যম পাল্লার 700 থেকে 800 অথবা 300 কিলোমিটার দূরের কোনো অবস্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করার জন্য এই মধ্যম পাল্লার বা মোটামুটি দূরপাল্লার এই সকল ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়। আর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিকের মাথায় একটি এই ওয়ারহেডই শোভা পায়, আর তা হচ্ছে অবশ্যই পারমাণবিক ওয়ারহেড। এখন যদি ইরান মাল্টিপল পারমাণবিক ওয়ারহেড নির্মাণের মাধ্যমে কয়েকটি অ্যাটম বোম তৈরি করে ফেলতে পারে তাহলে কেল্লা ফতে ধমাধম মাস ক্যালেন্ডার এইবার খেলবি মাঠে আয়। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে যেন আমেরিকা এবং ইসরায়েলি লবি টের পায় ইরান এখন একা নয়। ইরান এখন একা নয়, ব্যাপারটি যদি ওদের বোঝাতে পারা যায় তখন ওরা সমঝে চলবে। আর এ কারণেই ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা না করে মূলত তারা হামলা করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার সিস্টেমে। ধারণা করা হয় F-35 লাইটিং 2 থেকে 3টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার নাম হচ্ছে র্যাম্পেজ। বন্ধুরা, স্টিলথি ক্ষমতা সম্পন্ন উচ্চ হাই প্রযুক্তির এই র্যাম্পেজ ক্ষেপণাস্ত্রগুলো মূলত অ্যান্টি রেডিয়েশন মিসাইল হিসেবে পরিচিত। আমেরিকার তৈরি বা আমেরিকা এবং ইসরায়েলের যৌথ ব্যবস্থাপনায় তৈরি র্যাম্পেজ ক্ষেপণাস্ত্রগুলোকে মূলত এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করার জন্য বাড়ানো হয়েছে। এবং আপনি যাই বলেন না কেন এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে সক্ষম। তাই মধ্যপ্রাচ্যের বুকে এখন চলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানের আধুনিকতার প্রদর্শনী। আর এই ক্ষেত্রে রাশিয়া এবং ইরান খুব ঘনিষ্ঠভাবে কাজ করা শুরু করেছে। আশা করা যাচ্ছে এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ একটি গ্যাপ রয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই গ্যাপটি ঘোচানোর জন্য যত দ্রুত সম্ভব রাশিয়া ইরানকে সহযোগিতা করবে। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি দিয়েও সহায়তা করতে পারে বা এর ব্যাটারি দিয়েও সহায়তা করতে পারে। আর যুদ্ধবিমান তো আসছেই। আর Su-35 যুদ্ধবিমানগুলো মূলত F-16 ফাইটিং ফ্যালকনের চেয়ে F-15 স্ট্রাইক ইগলের মতো যুদ্ধবিমানগুলোকে ধাওয়া করতে পারে এবং সেগুলোকে এঙ্গেজ করতে পারে। এমনকি তাদের অত্যাধুনিক প্রযুক্তির F-35 লাইটনিং 2 এর মতো যুদ্ধবিমানগুলোকে ডিটেক্ট করে ধ্বংস করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে এক অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় চলে যেতে পারে ইরান যদি এই ধরনের 100 থেকে 150টি যুদ্ধবিমান সে রাশিয়ার কাছ থেকে কোনোভাবে ক্যাপচার করতে পারে। পরবর্তীতে এই প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে তারা নিজ দেশেই যদি উৎপাদন করতে পারে সেটি হবে দখলদার দেশটির জন্য এক চূড়ান্ত আঘাত। ওরা চারিদিকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যেন আধুনিক অস্ত্র না পায় সেটি নিয়ে তৎপর, কিন্তু সেই তৎপরতা ভেঙে দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উচিত শুধুমাত্র আমেরিকার উপর নির্ভরশীল না হয়ে, আমি পূর্বেও বলেছি, রাশিয়া এবং চীনের উপর নির্ভরশীল হয়ে বা ফ্রান্স অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের কাছ থেকে অস্ত্র ক্রয় করা। এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।